তোরাকে কাঁদতে দেখে মিসেস চামেলি বেগম আর গোলাপ সাহেব বারবার জিজ্ঞেস করতে লাগলো, মা, কি হয়েছে তোর? এইভাবে কাঁদছিস কেন তুই? কিন্তু তোরা কিছুতেই বলতে পারলো না তাদের। সে অনবরত কাঁদতেই চলেছে। তোরা মনে মনে ভাবতে লাগলো, আর বলেই বা কি হবে? তার যা ক্ষতি হওয়ার তা তো হয়ে গিয়েছে। সব তার নিজের ভুলেই হয়েছে। সে যদি জেদ করে সেই দিন কুষাণকে বিয়ে না করত, তাহলে সে ভালো থাকতে পারত। এই রকম মেরুদণ্ডহীন কাপুরুষ ছেলের সাথে থাকতে এখন তার দম বন্ধ হয়ে আসতেছে। তোরা এখনো বিশ্বাস করতে পারছে না এই ছেলের সাথে সে এতদিন প্রেম করেছে, যাকে সে মন প্রাণ দিয়ে ভালোবেসেছে। সেই প্রেমিক তার স্বামী হয়েও আর হইল না। যে অন্যায়ের প্রতিবাদ করতে পারে না, নিরে কুকুরের মতো মা আর বোনের পিছনে পিছনে ঘুরে বেড়ায়। তাকে যেটা করতে বলে সেটাই শুধু করে। যার নিজেরই কোনো কথা বলার ক্ষমতা নেই, তাকে দেখার বিন্দুমাত্র ইচ্ছে করছে না তোরা ফাইনাল ডিসিশন নিয়ে ফেললো। সে আর যাবে না কুষাণের বাড়িতে। সে কুষাণকেই সত্যি সত্যি ডিভোর্স দিয়ে দেবে। হঠাৎ স্বর্ণা হাঁপাতে হাঁপাতে এলো তোরার রুমে আর বলল, তোরা আপু, কুষাণ দুলাভাইকে আসতে দেখলাম। চামেলি বেগম আর গোলাপ সাহেব জামাই আসার কথা শুনে খুশি হলেও তোরার শরীরের রক্ত টকবক করে ফুটতে লাগলো। চামেলি বেগম আর গোলাপ সাহেব সেই জন্য রুম থেকে বের হয়ে গেলেন, কিন্তু বাইরে গিয়ে দেখেন কুষাণ এখনো আসেনি। তবে তারা এই জন্য ভ্যানওয়ালাকে দেখতে পেলেন। ভ্যানের উপর ছিল হরেক রকমের ফলমূল আর মিষ্টান্ন। কুষাণ বিয়ের পর আজ প্রথম শ্বশুর বাড়িতে এসেছে, সেই জন্য সে ব্যাগ ভর্তি ফলমূল আর হরেক রকমের মিষ্টি কিনেছে। তার এগুলো বহন করতে বেশ কষ্ট হচ্ছিল, সেই জন্য সে ভ্যান ভরে আগেই পাঠিয়ে দিয়েছে। কিছুক্ষণ পর কুষাণও আসলো। কুষাণ চামেলি বেগম আর গোলাপ সাহেবকে দেখা মাত্রই তাদের পা ধরে সালাম করলো। কিন্তু গোলাপ সাহেব কুষাণকে তার বুকে টেনে নিয়ে বলল, বাবা, কি করছো? এইভাবে পায়ে সালাম করতে নেই। তুমি আমার একমাত্র জামাই, তোমার স্থান আমার সবসময় বুকে। এই বলে গোলাপ সাহেব কুষাণকে তার বুকে টেনে নিলেন। এদিকে চামেলি বেগম জামাইকে দেখে তার জন্য খাবার দাবার রেডি করতে লাগলো। একমাত্র জামাই তাদের, তাছাড়া তোরার কোনো আর ভাই বোন নাই। সেই জন্য কুষাণকে এখন তারা তাদের ছেলে ভাবে। কুষাণ আসার কথা শুনে হেনা বেগমও এগিয়ে এলেন। কুষাণ তখন তোরার দাদিকেও সালাম করলো। হেনা বেগম তখন বলল, লাগবে না সালাম করা, যা ঘরে গিয়ে বস, তোরা রুমেই আছে। আর হ্যাঁ, কোনো দিনও আর ওকে এইভাবে একা একা পাঠাবি না। নতুন বিয়ে তোদের, সেই জন্য দুজনকে এখন একসাথে আসতে হবে। কুষাণ দাদির কথা শুনে মাথা নাড়ালো। কুষাণ সবার এমন ব্যবহার দেখে মনে মনে ভাবতে লাগলো, তোরার ফ্যামিলির লোকজন তাকে কত ভালোবাসে, অথচ তার ফ্যামিলির লোকজন তোরাকে সহ্যই করতে পারে না, কতভাবে তাকে অপমান করে। আর সেই অপদার্থের মতো চুপচাপ দেখে যায় শুধু। মা আর বোনেদের মুখে মুখে উচিত জবাব কেন সে দিতে পারে না। কুষাণ এবার সোজা তোরার রুমে চলে গেল। সে জানে তোরা তাকে দেখে ডাইরেক্ট অ্যাকশন শুরু করে দিবে, সেই জন্য কুষাণ রুমে ঢোকা মাত্রই আগে দরজা লাগিয়ে দিল। তোরা কুষাণকে তার রুমে দেখা মাত্রই একদম বিছানা থেকে লাফ দিয়ে নেমে এলো আর কুষাণকে ইচ্ছা মতো মারতে লাগলো। কুষাণ কোনো প্রতিবাদ করলো না, এমনকি তোরাকে থামানোরও চেষ্টা করলো না। সে জানে তোরা তাকে মারতে মারতে এমনিতেই ক্লান্ত হয়ে থেমে যাবে। তোরা কুষাণকে চুপচাপ থাকা দেখে বলল, এই, তোর কি লজ্জা শরম নাই? এইভাবে যে আমার হাতে মার খাচ্ছিস, তবুও কিছু বলছিস না? তুই কি সত্যিই পুরুষ মানুষ? কুষাণ তখন বলল, তোমার যত খুশি আমাকে আঘাত করো, যা মন চায় তাই বলো, আজ আমি কিছুই বলবো না, কারণ এরপর থেকে তুমি অন্য কুষাণকে দেখতে পারবে। তোরা তখন হাসতে হাসতে বলল, বিড়াল সবসময় ম্যাও ম্যাও করেই ডাকে, বিড়াল কি আর বাঘের গর্জন করতে পারে? সেটা সময় হলেই দেখতে পাবে। তোরা তখন বলল, আজে বাজে না বকে আগে বলো কি জন্য এসেছো এখানে? আমার বাড়িতে তোকে কে আসতে বলেছে? কুষাণ তখন বলল, আমি তোমার বাড়িতে কেন আসতে যাব? এটা আমার শ্বশুর বাড়ি, আমি আমার শ্বশুর বাড়িতে এসেছি। কুষাণের কথা শুনতে ইচ্ছেই করছে না তোরা। সে তখন রাগ করে বলল, যা, বের হয়ে যা আমার রুম থেকে।
শুধু রুমেই না, তুই আমাদের বাড়ি থেকে এক্ষুনি এই মুহূর্তে চলে যাবি। এই বলে তোরা দরজার ছিটকিনি খুলে কুষাণকে বের করে দিল আর ধাক্কাতে ধাক্কাতে বলল, আর আসবি না কখনো এই বাড়িতে। আমি আর জীবনেও তোর মুখ দেখতে চাই না। তোরার এমন পাগলামি দেখে চামেলি বেগম আর গোলাপ সাহেব চিল্লাতে লাগলো আর বলল, এই মা, কি করছিস এটা? পাগল হয়ে গেলি নাকি? তোরা তখন নিজেও চিল্লাতে চিল্লাতে বলল, হ্যাঁ, আমি পাগল হয়েছি। তোমরা এই অপদার্থটাকে কেন এই বাড়িতে উঠাতে দিচ্ছ? ওকে চলে যেতে বলো প্লিজ, তা না হলে কিন্তু ওকে আমি খুন করব। গোলাম সাহেব তোরার এমন ব্যবহার দেখে সবার সামনে তোরাকে গালে কষে কয়েকটা চাড় মারল আর বলল, কোনোদিন কিছু বলি না দেখে একদম মাথায় উঠে গেছিস? নিজের স্বামীর সাথে কেউ এমন ব্যবহার করে? তোরা তখন কাঁদতে কাঁদতে বলল, ও আমার স্বামী হয় না, আমি ওকে স্বামী হিসাবে মানি না। ও একটা অপদার্থ, কাপুরুষ। এই বলে তোরা কাঁদতে কাঁদতে তার রুমে চলে গেল। চামেলি বেগম আর গোলাপ সাহেব এবার কুষাণের হাত ধরে বলল, বাবা, কিছু মনে করো না তুমি। আমার মেয়েটার একটু রাগ আর জেদ বেশি, ও একটুতেই রেগে যায়। ওটা ওর ছেলেবেলার অভ্যাস। কুষাণ তার শ্বশুর শাশুড়ির কথা শুনে চুপ করে রইল। তোরার বাবা তখন হঠাৎ করে বলল, কি হয়েছে বাবা? ও এই বাড়িতে আসার পর দেখি কাঁদছে। কিছু বলেছ? কিছু বলছে না, ও শুধু কেঁদেই যাচ্ছে, কেঁদেই যাচ্ছে। আর তোমাকেও কেন জানি সহ্য করতে পারছে না। কুষাণ তখন বলল, একটু ঝামেলা হয়েছিল আম্মু আর আপুদের সাথে। আমি ওর পক্ষে কথা বলিনি দেখে তাই রাগ করেছে আমার উপর। সেই জন্য একা একা চলে এসেছে আর বলেছে সে নাকি আর ফিরবে না ওই বাড়িতে, আমাকে নাকি ডিভোর্স দেবে। চামেলি আর হেনা বেগম কুষাণের কথা শুনে মাথায় হাত রেখে বলল, ছি ছি, কী সব অলক্ষণে কথা! বিয়ের 1 সপ্তাহ না পড়তে ডিভোর্সের কথা! চামেলি বেগম কুষাণের কথা শুনে সোজা তোরার রুমে চলে গেল আর বলল, মাত্র 1 দিন হয়েছে বিয়ে, আর তাতেই শ্বশুর শাশুড়ি বাড়ির লোকের সাথে ঝগড়া করে এসেছিস? তুই কি বড় হবি না কখনো? এখন তোর বিয়ে হয়েছে, বাস্তবতা বুঝতে হবে এখন। তোরা তখন বলল, আমি যে শ্বশুর বাড়ি থেকে ঝগড়া করে এসেছি সেটা তোমাদের কে বলল? ওই হারামজাদাটা বলেছে, তাই না? চামেলি বেগম তখন তোরার মুখে হাত দিয়ে বলল, তুই জামাইকে কি বলছিস এসব? কিসের হারামজাদা? জামাই বাবাজি একটু সহজ সরল মানুষ, কম কথা বলে, তাই বলে তুই ওকে হারামজাদা বলবি? তোরা তখন বলল, আম্মু, তুমি এবার জামাইয়ের গুণগান গাওয়া থামবে? তুমি শুনতে চাচ্ছ ওই বাড়ির ইতিহাস? শুনলে নিজেকে ঠিক রাখতে পারবে না। কেন, কি হয়েছে? তোরা তখন বলল, সবাইকে ডাকো। আমি বারবার এক কথা সবাইকে বলতে পারবো না। আব্বু, দাদি, চাচা চাচি সবাইকে ডাকো। আজ আমি তোমাদের ওই বাড়ির সবার কথা বলবো। তোমরা কোন পরিবারে আমাকে বিয়ে দিয়েছো তা শুনলে নিজেরাই কিছুতে ঠিক থাকতে পারবে না। চামেলি তখন বলল, আগে আমাকে বল কি হয়েছে। ঠিক তখনই কুষাণ আবার এলো রুমে। সে তখন চামেলি বেগমকে বলল, আম্মু, আপনি একটু বাইরে যাবেন প্লিজ, আমি একটু তোরার সাথে কথা বলতে চাই। চামেলি বেগম তখন বলল, আচ্ছা বাবা। এই বলে চামেলি বেগম চলে যেতে লাগলো। তোরা বলল, আম্মু, আমিও যাব তোমার সাথে। আমি এই ছেলেটাকে কিন্তু মোটেও সহ্য করতে পারছি না। কুষাণ তখন চামেলি বেগমের সামনেই তোরার হাত ধরে বলল, বিয়ে যখন করেছো তখন সহ্য করতে হবে, আমার থেকে পালানোর কোনো উপায় নাই। তোরা তখন কুষাণের হাত ঝাটকা দিয়ে ফেলে দিয়ে বলল, কুষাণ, ভালো চাইলে চলে যাও আমার সামনে থেকে, আমি তোমার সাথে কোনো কথাই বলতে চাই না। কুষাণ তখন বলল, বলতে হবে। এই বলে দুজনে আবার ঝগড়াঝাটি শুরু করে দিল। চামেলি বেগম তার মেয়ে আর জামাইয়ের এমন ঝগড়া দেখে ঘর থেকে বের হয়ে গেলেন। কুষাণ তখন সাথে সাথে দরজা লাগিয়ে দিল। তোরা তখন বলল, কুষাণ, দরজা খুলো বলছি। সবার সামনে এটা কি ধরনের অভদ্রতা? এমন ভাব দেখাচ্ছ যে তুমি একজন পারফেক্ট স্বামী আমার। কুষাণ তখন বলল, তোমার জন্য আমি তো পারফেক্ট। তোরা এই যে আমাকে এত মারো, কোনো ছেলে হলে মারতে পারতে? উল্টো তোমাকেই মারতে মারতে অজ্ঞান করে ফেলতো। এই যে বকাবকিগুলো করো, অন্য ছেলে হলে নির্ঘাত তোমাকে জ্যান্ত পুঁতে ফেলতো।
এই আমি দেখে কিছু বলি না। তোরা তখন বলল, আমার এত ভদ্র ছেলে লাগবে না যে অন্যায়ের প্রতিবাদ না করে চুপচাপ বসে থাকবে, সেই রকম ছেলে আমি চাই না। কুষাণ তখন বলল, ওকে, আজ থেকে প্রতিবাদ করব। এবার তোমার মাথাটা একটু শান্ত করো, তারপর আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো একটু। কিছুতেই শুনতে চাই না আমি, আর কিছু বুঝতেও চাই না। যা বুঝার সব বুঝে ফেলেছি, আর যা করব এখন সেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। কুষাণ তখন বলল, ঠিক আছে, তোমার যা মন চায় তুমি করো। এখন ঝটপট রেডি হয়ে নাও দেখি, আমি তোমাকে নিতে এসেছি। মানে কি কুষাণ, আমি কি যাওয়ার জন্য এসেছি নাকি? এত কিছুর পরও কি করে ভাবলে আমি ওই বাড়িতে যাব? আবার আমি যাব না ওই বাড়িতে। শুধু আমি না, আমার আব্বু আম্মুও আমাকে পাঠাতে পারবে না। আমি সবাইকে সব কিছু বলেছি। কুষাণ তখন বলল, আমি জানি তুমি এখনো আব্বু আম্মুকে কিছুই জানাওনি, আশা করছি কিছু জানাবেও না। ওই সব কথা শুনলে ওনারা ভীষণ মন খারাপ করবে, সেই জন্য ওনাদের না জানানোই ভালো। কুষাণ এবার তোরার হাত ধরে বলল, আম্মু আর আপুরা তোমার সাথে খারাপ ব্যবহার করছে। আমি কি তোমার সাথে খারাপ ব্যবহার করছি কখনো? তাহলে ওদের রাগ আমার উপর ঝাড়ছো কেন? তোরা তখন বলল, তোমার আম্মু আর আপুরা আমাকে অপমান করবে, আর সেটা আমি বসে থেকে শুনবো? যে বাড়িতে আমার কোনো দাম নেই, সেই বাড়িতে আমি আমার স্বাধীনভাবে চলতে পারবো না, সেই বাড়িতে যাব না আমি। কুষাণ তখন তোরা দুই হাত তার নিজের হাত রেখে বলল, এখন থেকে তোমার যেভাবে মন চায় তুমি সেইভাবে চলবে, চলো আমার সাথে। এরপর থেকে কেউ কিছু বললে আমি প্রতিবাদ করব, এই যে কথা দিলাম। তোরা তখন কুষাণকে ধাক্কা দিয়ে বলল, লাগবে না করা প্রতিবাদ, আমি বলছি যাব না তো যাব না। আমার তোমার মতো হারামজাদা স্বামী চাই না, আর তোমাদের মতো এমন আজগবি ফ্যামিলি চাই না। হঠাৎ হেনা বেগম তোরা তোরা বলে ডাকতে লাগলো, কিরে তোরা, কি কথা বলা শেষ হয়নি? একটু বাইরে আয় দেখি। কুষাণ দাদির ডাক শুনে নিজেই খুলে দিল দরজা। হেনা বেগম রুমে প্রবেশ করেই তোরাকে বলল, ঘরের দরজা লাগিয়ে স্বামীর সাথে গল্প করলে কি স্বামীর পেট ভরবে, না তাকে কিছু খেতে দিতে হবে? চল কুষাণ, আর তোরা তুইও আয়। এই বলে দাদি দুইজনের হাত ধরে রুমের বাইরে নিয়ে গেল। চামেলি বেগম জামাইয়ের আসার কথা শুনে আগেই সব কিছু রান্না করে রেখেছে। কুষাণ তো এত আয়োজন দেখে বলল, আম্মু কতদিন ধরে এইসব রান্না করেছেন? চামেলি বেগম সেই কথা শুনে হাসতে হাসতে বলল, ধুর বোকা ছেলে, কতদিন ধরে রাখতে যাব কেন? তুমি যখন ফোন করে বলল আসছো, তখন থেকেই রান্না শুরু করছি। এত খাবার আমি কত বছরে শেষ করব? চামেলি বেগম তখন হাসতে হাসতে বলল, বসো তাড়াতাড়ি, খেয়ে নাও, তোমার যতক্ষণ মন চায় ততক্ষণ খাবে। কুষাণ তখন বলল, আব্বু কোথায়? আব্বুকে ডাক দিন। চামেলি বেগম তখন বলল, তোমার শ্বশুর একটু বাজারে গেছে বাবা, তুমি খেয়ে নাও। তোরা মুখ গুমরা করে বসে আছে, সে যে কাউকে তার কষ্ট বোঝাতে পারছে না। কুষাণ তার পরিবারের সাথে এমনভাবে আচরণ করছে মনে হচ্ছে কিছুই হয়নি, সে যেন স্বামী সংসারে বেশ সুখে আছে। তোরাকে চুপচাপ থাকা দেখে কুষাণ তার মুখে খাবার তুলে দিয়ে বলল, খাও। ওইভাবে তাকিয়ে কি দেখছো? আম্মু কি শুধু আমার একার জন্য রান্না করেছে? তোমার জন্যও তো করেছে। তোরা কুষাণের এমন কাণ্ড দেখে চোখ বড় বড় করে কুষাণের দিকে তাকালো। কুষাণ তার মা আর দাদির সামনে করছেটা কি? অন্যদিকে চামেলি বেগম লজ্জায় মুখ ফিরিয়ে নিয়ে বলল, আম্মা আপনি একটু কুষাণ বাবাকে খাবার বেড়ে দিন, আমার একটু কাজ আছে। এই বলে চামেলি বেগম চলে গেল। হেনা সেই কথা শুনে বলল, আমাকেও থাকতে হবে না, ওরা দুইজন একা একা নিতে পারবে। এই বলে হেনা বেগমও চলে গেল। সবাই চলে যাওয়ার পর তোরা বলল, আমার বাড়িতে এসে কি বউয়ের দরদ উতলে পড়ছে তোমার? আম্মু আর দাদির সামনে খাবার তুলে দিলে কেন মুখে? কুষাণ তখন বলল, সবাইকে বোঝাতে হবে না জামাই তাদের মেয়েকে কতখানি ভালোবাসে? তোরা কুষাণের মুখে ভালোবাসার কথা শুনে উঠে দাঁড়ালো। কুষাণ তখন বলল, দাঁড়ালে কেন? কিছুই তো খেলে না। তোরা তখন বলল, সবাইকে তো দেখালে কত ভালোবাসো আমায়, তার জন্য কি থাকতে হবে এখন? আর কি জন্য থাকতে হবে এখন? কুষাণ তখন নিজেও দাঁড়ালো আর বলল, তোরা
আমি তোমাকে কিছু লোক দেখানো ভালোবাসিনি, আমি সত্যি সত্যি তোমাকে ভালোবাসি। প্লিজ রাগ করো না, আর তাড়াতাড়ি খেয়ে দে, আমার সাথে চলো। তোরা কুষাণের কথা শুনে আবার তার রুমে চলে গেল। এদিকে চামেলি বেগম কামিনীর কাছে কল করলো। চামেলি চাইছিল তোরা আর কুষাণকে কিছুদিন এখানে থাকতে, পরে কুষাণের পরিবারের লোকজন যেন সময় সুযোগ বুঝে ওদের দুজনকে এসে নিয়ে যায়, সেই জন্য দাওয়াত দেওয়ার জন্য কল করলো চামেলি। কিন্তু চামেলি তো আর জানে না কুষাণ কাউকে না বলে শ্বশুরবাড়ি এসেছে। চামেলি অনেক কয়বার কল দিলেন কামিনীকে, কিন্তু কামিনী রিসিভ করলো না কল। চামেলি সেই জন্য এবার জারিফ চৌধুরীর কাছে কল দিল। জারিফ চৌধুরী কল রিসিভ করতেই কামিনী বলল, আসসালামু আলাইকুম বিয়ান সাহেব, কেমন আছেন? জারিফ চৌধুরী তখন নিজেও হেসে উত্তর দিল, ওয়ালাইকুম সালাম বিয়ান, জি ভালো আছি। চামেলি তখন বলল, কুষাণ আর তোরা যখন এসেছে তাহলে কিছুদিন একটু থেকেই যাক এখানে। জারিফ চৌধুরী চামেলি বেগমের কথা শুনে বলল, কুষাণ আপনাদের বাড়িতে গিয়েছে? হ্যাঁ, কেন, আপনাদের বলে আসেনি কুষাণ? হ্যাঁ হ্যাঁ বলেছে, ও আমাকে না বলে কোথাও যায় না। চামেলি তখন বলল, বেয়ান কই বিআই সাহেব, একটু দিন না ফোনটা। জারিফ চৌধুরী সেই কথা শুনে বলল, যা বলার আমাকে বলেন বেয়ান, ও একটু ব্যস্ত আছে। চামেলি তখন বলল, 2-3 দিন পরে বেয়ানকে সাথে করে নিয়ে তোরাকে নিয়ে যাবেন, অগ্রিম দাওয়াত দিলাম কিন্তু। জারিফ চৌধুরী সেই কথা শুনে বলল, আমরা একটু ব্যস্ত আছি বেয়ান, কুষাণ একাই নিয়ে আসতে পারবে? সেটা হয় নাকি বেয়াই, আপনাদের বাড়ি থেকে যে কাউকে আসতে হবে? আচ্ছা দেখি। চামেলি তখন বলল, ইরা মীরা লীরা মা ওরা কই, ওদেরকেও না হয় আসতে বললেন, শাহিন মাহিন তুইন বাবারা এলেও হবে। হঠাৎ কামিনী প্রবেশ করল রুমে। জারিফ চৌধুরীকে কথা বলা দেখে বলল, এইভাবে ফিসফিস করে কার সাথে কথা বলছো? জারিফ চৌধুরী কামিনীর কণ্ঠ শোনা মাত্রই কল কেটে দিয়ে বলল, কই, কারোর সাথে কথা বলছি না তো। কামিনী তখন বলল, ফোনটা একটু দাও তো। জারিফ চৌধুরী সেই কথা শুনে বলল, তুমি এই বয়সে এসেও কি আমাকে সন্দেহ করছো? এখন কি আমার প্রেম প্রীতি করার বয়স আছে? কামিনী জারিফ চৌধুরীর কথা শুনে বলল, দিন দুপুরে কি ভুলভাল বকছো? আজ আবার কিছু গেলনি তো? তাহলে ফোন চাচ্ছ কেন? কামিনী তখন জারিফ চৌধুরীর হাত থেকে ফোন কেড়ে নিয়ে বলল, আমার বাবু সোনাকে একটু কল করব, দেখি এখন কত দূর। জারিফ চৌধুরী সেই কথা শুনে বলল, আমি কথা বলছি, এখনো পৌঁছয়নি। এই বলে জারিফ চৌধুরী তার ফোনটা কেড়ে নিল কামিনীর থেকে। তুমি কথা বললে হবে নাকি, দাও ফোনটা। এই বললে কামিনী আবার জারিফ চৌধুরীর হাত থেকে ফোনটা কেড়ে নিল। জারিফ চৌধুরী তখন আবার ফোনটা কামিনীর থেকে নিয়ে নিল আর বলল, আমার ফোনে টাকা নাই তো, কি দিয়ে কথা বলবে? কামিনী তখন বলল, জারিফ কি ব্যাপার, কি তোমাকে আজ কেন জানি অন্যরকম লাগছে, হয়েছেটা কি? বেশ উচ্চ স্বরে কথা বলছো আমার সাথে আর বারবার ফোন কেড়ে নিচ্ছ। জারিফ চৌধুরী তখন বলল, তা কি সারা জীবনই শুধু নিচু গলায় কথা বলবো? আমাকে তো স্বামী হিসেবে একটুও মূল্যায়ন করো না, সেই জন্য আজ তোমার হাত থেকে ফোন কেড়ে নিয়ে আমার সাহস দেখালাম। এই বলে জারিফ চৌধুরী রুম থেকে বের হয়ে গেল। কামিনী কিছুতেই বুঝতে পারল না আজ হঠাৎ জারিফের কি হলো। তোরা কুষাণদের ফ্যামিলি সম্পর্কে বলতে লাগেও আর বলতে পারল না, কারণ কুষাণ বারবার তোরাকে রিকোয়েস্ট করতে লাগলো সে যেন কাউকে কিছু না বলে, তাকে যেন তোরা আরেকবার সুযোগ দেয়। পরবর্তীতে তার ফ্যামিলির লোকজন কিছু বললেই কুষাণ নিজেই নাকি তোরার হয়ে প্রতিবাদ করবে। তোরা এখন বুঝতে পারছে না সে করবেটা কি, সে কি কুষাণকে আরেকটিবার সুযোগ দিয়ে দেখবে? তবে তোরা তার ফ্যামিলির লোকজনদেরকে কিছু না বলেও কুষাণের সাথে সে কিছুতেই গেল না। কুষাণ হাজারবার চেষ্টা করেও তোরাকে আজ নিয়ে যেতে পারল না, সেই জন্য এক প্রকার বাধ্য হয়ে কুষাণকে আজ তোরাদের বাড়িতে থাকতে হলো। জারিফ চৌধুরী এবার কামিনীর থেকে একটু দূরে সরে গেল আর তাড়াতাড়ি করে কুষাণকে কল দিল। কুষাণ কল রিসিভ করতেই জারিফ চৌধুরী বলল, বাবা তুমি কোথায় আসো এখন? কুষাণ সাথে সাথে উত্তর দিল, এই তো আব্বু, গাড়িতেই আসি, এখনো পৌঁছয়নি। জারিফ চৌধুরী সেই কথা শুনে বলল, তা পৌঁছাবে কেমনে, তুমি তো পিকনিকে যাওনি। কুষাণ তখন বলল, কে বলল তোমাকে? জারিফ চৌধুরী এবার কুষাণকে ধমক দিয়ে বলল, আমাকেও মিথ্যে কথা বলছিস কুষাণ, তুই তো তোরাদের বাড়িতে এখন আসিস। কুষাণ তখন বলল, তুমি তাহলে জেনে গেছো আব্বু? হ্যাঁ জেনে গেছি, তোরার আম্মু কল করে
বলেছে তিনি আমাদেরকে দাওয়াত দিলেন, আমরা যাতে সবাই মিলে গিয়ে তোদেরকে নিয়ে আসি। কুষাণ তখন বলল, আম্মুও কি তাহলে জেনে গেছে? না, জানে না, তোর আম্মুকে আমি বলিনি। তা এত বড় সাহস কই পেলি কুষাণ? কাউকে কিছু না বলে কোন সাহসে একা একা চলে গেছিস? আমাকে তুই একটিবার বলতে পারতিস। কুষাণ তখন বলল, তোমাকে বলা মানে আম্মু জেনে যাওয়া, সেই জন্য বলিনি। তখন দেখলে না কিভাবে আম্মু আর আপু সাফ জানিয়ে দিল তারা নাকি আর তোরাকে এই বাড়িতে ঢুকতে দেবে না, আমাকে নাকি আবার বিয়ে করাবে। সেই জন্য আর দেরি না করেই নিজেই নিতে আসলাম তোরাকে। জাহিদ চৌধুরী তখন বলল, ভালো করছিস বাবা, ওকে একটু ভালো করে বুঝিয়ে কালকের মধ্যে নিয়ে আসিস। কুষাণ তখন বলল, হ্যাঁ আব্বু, চেষ্টা করছি, কিন্তু ওকে কিছুতেই রাজি করাতে পারছি না। তবে ও তার আব্বু আম্মুকে এখনো কিছু বলেনি। জাহিদ চৌধুরী তখন বলল, তোরাকে আবার এই বাড়িতে দেখে কামিনী আরেকটা তুলকালাম শুরু করে দিবে, সামলাতে পারবি তখন? ও নিয়ে তোমাকে ভাবতে হবে না আব্বু, আমি সামলাতে পারবো, পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নিব। তাছাড়া আম্মু আমাকে কতখানি ভালোবাসে তা তো তুমি জানোই। তোরার হয়ে কথা বললে হয়তো আম্মু একটু মন খারাপ করবে, আমার উপর রাগারাগি করবে, এর বেশি আর কি করবে? জারিফ চৌধুরী এবার বলল, তোর আম্মু তো এদিকে জ্যোতিকে আনিয়েছে বাসায়, আমাকে আবার বলছে রুবায়াকেও ডাক দিতে। তোর আম্মু যে কেন এইরকম করছে সত্যি আমার মাথায় ঢুকছে না। আম্মু জ্যোতিকে আনুক আর রুবায়াকে আনুক, আমার তাতে কি? আমি যদি তোরাকে না ছাড়ি, আমি যে করেই হোক তোরাকে ম্যানেজ করতেছি। এই বললে কুষাণ কল কেটে দিল। তোরা বিছানায় শুয়ে আছে আর কুষাণ তোরার রুমের মধ্যে পায়চারি করছে। সে কিছুতেই তোরার সাথে কথা বলার সাহস খুঁজে পাচ্ছে না। এমনিতেই তোরা যেত চেতে আছে, এখন কিছু বলা মানে তার উপর আরও দ্বিগুণ রাগ হয়ে যাওয়া। সেই জন্য তোরার সাথে যত কম কথা বলা যায় ততই কুষাণের জন্য ভালো। কুষাণ হঠাৎ করে একা একাই বলতে লাগলো, কেন যে সেই দিন ভুল করে আমার বিকাশ অ্যাকাউন্টে তোমার টাকা এসেছিল, আর কেনই না সেই টাকা ফেরত দেওয়ার জন্য তুমি আমাকে কল করলে, আর কেনই বা আমরা সেই থেকে রোজ রোজ কথা বলা শুরু করলাম। কি দরকার ছিল দেখা করার? দেখা না করলেই ভালো হতো, তাহলে তো আর দুইজন আর প্রেমে পড়ে যেতাম না। ওই দিন থেকেই তো একবারে ফেঁসে গিয়েছিলাম। কে জানতো এই রূপের আড়ালে ভয়ঙ্কর একটা চেহারা লুকিয়ে আছে? কে জানতো এই শান্তশিষ্ট ভদ্র মেয়েটির কথায় কথায় শুধু রাগ করবে আর উঠতে বসতে আমাকে মারবে। তোরা হঠাৎ বিছানা থেকে নেমে এসে কুষাণের শার্টের কলার টেনে ধরে বলল, কি বললি আর একবার বল। কুষাণ তখন বলল, কই কি বললাম? আমি তো জাস্ট সেই প্রথম দিনের কথাগুলো মনে করছিলাম। সেই দিন প্রথম তুমি আমার সাথে দেখা করতে আসলে, কি সুন্দর সেজে গুজে এসেছিলে। এখনো সেই নিষ্পাপ চেহারাটা চোখের সামনে ভাসছে আমার। কি মায়াবী কণ্ঠ। তোমার কি মনে আছে সেই দিন তুমি আমাকে ভাইয়া বলে ডেকেছিলে? বলেছিলে, ভাইয়া আপনাকে আমি কি বলে ডাকবো? তুমি বলবো না আপনি বলবো। আমার সেই দিন না ভীষণ হাসি বের হয়েছিল। তোরা কুষাণের কথা শুনে তার মোবাইলটা হঠাৎ মেঝেতে ফেলে দিয়ে বলল, এই যন্ত্রটাই আমার যন্ত্রণার মূল কারণ। এই শালা না থাকলে আজ আমার কপালে এত দুঃখ হতো না। এই শালার জন্যই আজ আমার এমন গাধার সাথে পরিচয় হয়েছে, যে গাধার কোনোই বুদ্ধি নাই, যে অন্যায়ের প্রতিবাদ করতে পারে না, আস্ত একটা মাখাল ফল, যে যার শুধু বাইরে এই চেহারাটা, ভিতরে যার কিছুই নাই, একদম শূন্য। যে এই বলে তোরা আবার কুষাণের শার্টের কলার টেনে ধরে বলল, আর বলবো তুই সেদিন বোধহয় আমাকে বশ করেছিলি। তা না হলে আমি কোন দুঃখে তোকে দেখে পাগল হয়েছিলাম। আমি তো এতটা বোকা কোনো দিন ছিলাম না। এখন তোরে দেখলে আমার পুরো শরীর রাগে গরম হয়ে যায়। কুষাণ তখন তোরার কোমর ধরে তার দিকে হেঁচকা টান দিয়ে বলল, আমাকে এখন একটুও ভালো লাগে না? দেখলেই রাগ উঠে যায়, খুন করতে ইচ্ছে করে? তাহলে করেই ফেলো খুন। জীবনে তো ভালো কিছু করতে পারলাম না, অন্তত সংবাদ শিরোনাম হেডলাইন হয়ে যায়।
বউয়ের হাতে স্বামী খুন। তোরা কুষাণের প্রশ্নের কোনো উত্তর না দিয়ে তার কোমর থেকে কুষাণের হাত সরিয়ে দিতে লাগলো। কুষাণ তখন তোরাকে আবার তার কাছে টেনে নিল আর বলল, তোরা, পারিবারিক কলহ থাকবেই, একটা পরিবারে সবাই কিন্তু একরকম হয় না। আমি তো ঠিকই আছি, তাই না? আমি কি তোমাকে কখনো অপমান করছি? সব কিছু ভুলে যাও না প্লিজ, প্লিজ, হাত জোর করে রিকোয়েস্ট করছি। ওরা তখন বলল, কি ভুলবো কুষাণ? তুমি তো একটা দুইটা ভুল করনি, একের পর এক ভুল করেই যাচ্ছ। আর আমি কোনো ভুল করতে চাই না। আমার থেকে দূরে থাকতে পারবে তুমি? আমাকে না তুমি ভালোবাসো? তুমি না প্রতিজ্ঞা করেছিলে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত তোমার নাকি আমাকেই শুধু চাই? কুষাণ তোরার কথা শুনে হাসতে হাসতে বলল, সেই জন্যই তো বললাম কত বোকা ছিলাম আমি, আর আজ কত সহজে তোমাকে বিশ্বাস করে অপমানিত হচ্ছি। আমি যে কুষাণকে চিনি আর এখন যেই কুষাণকে দেখছি, দুইজন সম্পূর্ণই আলাদা টাইপের। আমি যে কুষাণকে ভালোবাসতাম, সে নিজের থেকেও দ্বিগুণ ভালোবাসতো আমাকে। কিন্তু তুমি তো সেই কুষাণ নও। তোমার চোখের সামনে তোমার পরিবারের লোকেরা আমাকে যা নয় তাই বলতেছে, আর তুমি তা চুপচাপ শুনছো। কেন প্রতিবাদ করছো না? আমি কার জন্য ওই বাড়িতে যাব? কুষাণ তখন বলল, আমাদের মাত্র বিয়ে হয়েছে, তোরা এখনই যদি প্রতিবাদ করি সবাই আমাকে সন্দেহ করবে। কেউ তো আর জানে না আমাদের দুইজনের প্রেমিক প্রেমিকার কথা। দুই একদিন যেতে দাও, তারপর যদি আমি কিছু না বলি, তারপর রাগ করে থাকিও, তোমার যা মন চায় তাই করো। তোরা তখন বলল, তোমাদের পরিবারের কোনো মানুষই তো সুস্থ নয়, মনে হচ্ছে সবাই মানসিক রোগী। এই পরিবারে থাকলে নিশ্চিত আমিও একদিন পাগল হয়ে যাব। তুমি প্লিজ ভুলে যাও আমাকে, আমি আর কখনোই ওই বাড়িতে যাব না। কুষাণ তখন বলল, তাহলে আমি কি একাই চলে যাব? হ্যাঁ। তার মানে তুমি সত্যি সত্যি আমাকে ডিভোর্স দিতে চাচ্ছ? হ্যাঁ। তারপর কি করবে সেটা সময় হলেই দেখতে পাবে। কুষাণ এবার তোরাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, কিন্তু আমি তো তোমাকে ছাড়বো না। একবার যখন বিয়ে হয়েছে আমাদের, তাহলে আর কোনো শক্তি নাই আমাকে তোমার থেকে আলাদা করা। এই বলে কুষাণ জোর করে তোরাকে কোলে তুলে নিল। তোরা তখন চিৎকার করে বলল, কুষাণ, ছাড়ো আমাকে, বাইরে সবাই আছে। না, ছাড়বো না, সবার সামনেই তোমাকে নিয়ে বাড়িতে যাব। তোরা তখন বলল, প্লিজ কুষাণ, ছেড়ে দাও আমাকে। আব্বু আম্মু দাদিরা দেখলে কি হবে? তাছাড়া পাড়া প্রতিবেশীরা নানা ধরনের কথা বলবে, কিন্তু কেউ কিছু বলবে না। তাছাড়া আমার বউকে আমি কোলে করে নিয়ে যাব না, ভ্যানে করে নিয়ে যাব, সেটা আমার ব্যাপার। এই বলে কুষাণ দরজা খুলে বের হলো। তোরা তখন চিৎকার করে বলল, আচ্ছা যাব আমি, এখন ছেড়ে দাও, আগে কথা দাও, তারপর বিশ্বাস করব। তোরা তখন বলল, দিলাম কথা, নামাও এখন। এর মধ্যেই দাদি এসে গেল কুষাণের সামনে। কুষাণ দাদিকে দেখা মাত্রই তোরাকে তাড়াতাড়ি করে নেমে দিল। দাদি হঠাৎ কুষাণ আর তোরার হাত ধরে তার রুমে নিয়ে গিয়ে বিছানায় বসালো আর বলল, এবার সত্যি করে বল দেখি, তোদের মধ্যে কি হয়েছে? আমি কিন্তু বুঝতে পারছি তোদের মধ্যেকার সম্পর্ক ঠিক নাই, আর এটাও বুঝতে পারতেছি তোরা রাগ করে চলে এসেছে এখানে। আমি তো তোদের দুইজনেরই দাদি হই, তোরা আমার কাছে সব কথা শেয়ার করতে পারিস। তোদের সমস্যাটা কোন জায়গায়, আর হয়েছেটা কি? দাদির প্রশ্ন শুনে কুষাণ আর তোরা দুইজন দুইজনার দিকে তাকালো, কিন্তু কেউ কিছু বলল না। দাদি তখন বলল, ওইভাবে কি দেখছিস? আমার দিকে তাকিয়ে কথা বল। কিছু না বললে আমি বুঝবো কি করে, আর তোদের সমস্যার সমাধানই বা করবো কি করে? তোরা এবার আর চুপ করে থাকলো না। সে তখন বলল, দাদি, কুষাণের আম্মু আর বোনেদের ব্যবহার খুব বাজে, তারা আমার সাথে বাজে ব্যবহার করে। দাদি তোরার কথা শুনে বলল, একদিনেই সেটা বুঝে গেলি তুই? আর কিছুদিন গেলে তবেই না বুঝতে পারবি? তোরা তখন বলল, দাদি, তুমি বুঝতে পারছো না ব্যাপারটা, এরা আমাদের মতো স্বাভাবিক মানুষ না, এরা খুব নিকৃষ্ট। যারা নতুন বউকেই প্রথম দিনই যা নয় তাই বলে, নানাভাবে অপমান করে, তারা কি করে সুস্থ মানুষ হতে পারে? এই বলে তোরা সমস্ত ঘটনা খুলে বলল দাদিকে। কুষাণ তো লজ্জায় একদম নিচ মুখ হয়ে থাকলো।
সে এখন মুখ দেখাবে কি করে সবার সামনে। দাদি তোরার কথা শুনে একদম আকাশ থেকে মাটিতে পড়ে গেল। তোরা এসব বলছে কি? এই জন্যই এই জঘন্য পরিবারে তার তোরার বিয়ে দিয়েছে? দাদি তো ভেবেইছিল এমনিতে দুইজনের মনোমালিন্য হয়েছে, কিন্তু এটা তো খুব বেশি সিরিয়াস ব্যাপার। দাদি তখন কুষাণের মাথা উপর করে বলল, কিরে, তুই কিছু বলছিস না? তোর মা আর বোনেদের তারা কেন এমন করছে তোরার সাথে? কুষাণ কিছু বলার আগেই তোরা বলল, তুমি এই প্রশ্ন ওকে করছো? এ তো একদম হারামি দাদি, যাকে বলে নাম্বার 1 বলদ। ওর মা এখনো ওকে ফিডার খাওয়ায়। মায়ের আঁচলের তলে তলে যে ছেলে ঘুরে বেড়ায় সে কি করে প্রতিবাদ করবে? ও যদি ঠিক থাকতো তাহলে আমি কখনোই এইভাবে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিতাম না দাদি। যে মানুষটার জন্য আমি আমার পরিবারকে ছেড়ে অন্য একটা বাড়িতে গিয়ে থাকবো, সেই মানুষটাই যদি ঠিক না থাকে তাহলে কি করতাম আমি? তুমি বলো। কুষাণকে চুপচাপ থাকা দেখে দাদি বলল, কিরে, কথা বলছিস না কেন? তোরা যা বলছে তা কি ঠিক? কুষাণ তখন বলল, দাদি, মাত্রই বিয়ে হয়েছে আমাদের, এই একদিনেই আমি কি প্রতিবাদ করব? তাছাড়া আমার আম্মু আর বোনেদের মুখের উপর কখনো কোনো কথা বলিনি আমি, সেই জন্য আমার তো একটু সময়ের প্রয়োজন। যে ছেলে তার মা আর বোনেদের চোখের দিকে তাকিয়ে কখনো কথা বলতে পারেনি, সে একদিনেই কিভাবে প্রতিবাদ করবে? দাদি তখন বলল, তাই বলে তুই কিছুই বলবি না? আমার তো এখন নিজের মাথায় গরম হয়ে যাচ্ছে, ইচ্ছে করছে তোরে এখনই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিই। চামেলি বেগম আর গোলাপ সাহেব শুনলে তো তোরাকে আর কখনোই ওই বাড়িতে যেতে দেবে না, আর তোরাকে তো একদম জ্যান্ত পুঁতে ফেলবে। কুষাণ তখন দাদির পায়ে পড়ে বলল, দাদি, প্লিজ ওনাদের কিছু বলো না, প্লিজ দাদি। দাদি তখন কুষাণকে বলল, পা ছেড়ে দে কুষাণ, কান্নাকাটি করে কোনো লাভ নেই। যদি ভালো চাস তাহলে চলে যা এই বাড়ি থেকে। এত কিছু শোনার পর কোনো পরিবারই তাদের মেয়েকে আর পাঠাতে চাইবে না। আমাদের মেয়ে কি বেশি হয়েছে? ওকে যদি তোরা খুন করিস বা আমাদের মেয়ে রাগ করে যদি খারাপ কিছু করে, তখন আমরা মেয়ে পাবো কোথায়? তুই চলে যা ভাই। গোলাপের কানে যদি এই কথা যায় তাহলে গোলাপ কিন্তু তোকে আর বেঁচে রাখবে না। কুষাণ তখন আবার দাদির পায়ে পড়ল, প্লিজ দাদি, এবারের মতো ক্ষমা করে দাও আমাকে, আর কখনোই কেউ তোরাকে অপমান করতে পারবে না। আমি এবার নিজেই প্রতিবাদ করব। আমি ওকে ভালোবাসি দাদি, আর আমাদের কিন্তু 1 বছরের রিলেশন, প্লিজ দাদি। হঠাৎ গোলাপ সাহেব আর তোরার কাজিন শায়েক আসলো দাদির রুমে, সাথে শায়েকের বন্ধুরাও আসছে। শায়েক রুমে ঢুকেই হঠাৎ কুষাণকে হ্যাঁচকা একটা টান মেরে কয়েকটা কষে চড় মারতে লাগলো, আর তার বন্ধুদের বলল, শালারে আগে ভালো করে বেঁধে রাখ, তারপর যার যেমন মন চায় তেমন করে মারবি। আমাদের বাড়ির মেয়ের সাথে ফাজলামো? গোলাপ তখন বলল, বাবা সাহেব, আগে মারধর করো না, আগে ওর পরিবারের লোকজনদের খবর দাও। যখন সবাই আসবে তারপর সবারে একসাথে মিলে শিক্ষা দিও। কুষাণ তখন বলল, আব্বু, কি করছে? আমি এইরকম কেন করছেন? চুপ থাক। কে তোর আব্বু? তোরা ভাবছিস আমার মেয়েকে বিয়ে দিয়ে আর কোনো খবর নেইনি আমি? মাত্র 1 দিন হলো বিয়ে হয়েছে, আর তোরা আমার মেয়ের উপর নির্যাতন শুরু করে দিয়েছিস। বাড়িতে পুলিশ পর্যন্ত নিয়ে গিয়েছিস। তোর মা নিজেই নিজের হাত কেটে আমার মেয়ের নামে নালিশ করে। কত বড় ছোট লোকের বাচ্চা তোরা! আমার ভাবতেই গা শিউরে উঠছে। এই বলে গোলাপও কয়েকটা চড় মারল কুষাণকে, আর বলল, যে পুলিশকে তোরা নিয়ে গেছিস সে আমার বন্ধু হয়, আমার মেয়েকে সে ভালো করেই চেনে। সে চাইলেই সাথে সাথে অ্যাকশন নিতে পারত, কিন্তু সেটা করেনি, বরং আমাকে জানিয়েছে। এখন আমি যা সিদ্ধান্ত দিব সেটাই করবে। তুই যখন নিজেই এসেছিস আমাদের বাড়িতে, এখন তোর পুরো পরিবার নিশ্চয় আসবে। সব কয়টারে একসাথে হাজতে ঢোকাবো। আমার মেয়ের সাথে ফাজলামি মারাও তোমরা? কুষাণ আর একটা কথাও বলতে পারল না, কারণ তোরার ফ্যামিলির লোকজন তো আর
ভুল বলছে না। সে চুপচাপ সবার মার সহ্য করলো। শায়েক আর তার বন্ধুরা কুষাণের হাত পা বেঁধে রাখলো, আর শায়েক কুষাণকে মারতে লাগলো। কুষাণের এমন অবস্থা দেখে তোরার বুকটা কেমন যেন হু হু করে কেঁদে উঠল। কুষাণ যতই অপরাধ করুক না কেন, সে তো তার ভালোবাসার মানুষ, আর এখন কুষাণ তার স্বামী। সে রাগ করে অনেক কথাই বললেও আজ কুষাণের এমন অবস্থা দেখে তোরা কাঁদতে কাঁদতে বলল, ভাইয়া ওকে আর মেরো না, প্লিজ ছেড়ে দাও ওকে, ওর কোনো দোষ নাই, ও খুব সহজ সরল মানুষ। গোলাপ তখন বলল, না, কোনো ছাড়াছাড়ি নাই, আগে ওর বাবা মাকে ফোন লাগা সাহেব, দেখি কত বড় শেয়ানা তারা। আজ সকলকে একসাথে বেঁধে রেখে পিটাবো, তারপর পুলিশে দেব। সাহেব গোলাপ সাহেবের কথা শুনে কুষাণকে বলল, তোর ফোন কই, ফোন নাম্বার বের কর। এই বলে শায়েক নিজেই কুষাণের পকেট থেকে ফোন বের করলো আর জারিফ চৌধুরীকে কল দিল।